আজ আমরা পড়ব 86 পৃষ্ঠার বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মির ধর্মের তুলনামূলক আলোচনা। তোমরা দেখো এখানে আর্টিকেল 7.11 এই যে তিন প্রকার রশ্মি আছে, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। এই তিন প্রকার রশ্মির মধ্যে আলফা রশ্মিটার আরেক নাম কিন্তু আলফা কণা। আসলে এটা কণার স্রোত। বিটা রশ্মিও সেরকম বিটা কণার স্রোত। আমরা নামে রশ্মি বলছি তাই, কিন্তু আসলে এগুলো কণার স্রোত। আর এই যে দেখো গামা রশ্মি, এটা প্রকৃতপক্ষে রশ্মি, আসলে এটা নিস্তড়িৎ অতি ক্ষুদ্র তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আর অন্যগুলো রশ্মি, এদের ধর্ম সম্বন্ধে আরো ভালো করে বিবেচনা করতে গেলে আমরা একটা পরীক্ষা বা একটা উদাহরণ নিয়ে দেখি। একটা কি নিয়েছি এখানটা, একটা পাত্র। যে পাত্র, সাধারণত এই পাত্রটা আমাদের এরকম থাকে, পাত্র থাকলে সেই পাত্রের উপর দিকে সরু ছিদ্র আছে, এর পাত্রের ভেতরে এটা মোটা দেয়ালের একটা পাত্র, ধাতব পাত। এটাকে আমরা সাধারণত লেড বা সিসার নিই। সিসার মধ্যে, এটা পুরু একটা সিসার পাতের মধ্যে এই যে দেখো ইউরেনিয়াম রেখেছি। ইউরেনিয়াম 92, 238, 235 রাখলেও হয়, বা অন্য কোনো তেজস্ক্রিয় মৌল নিয়ে করলেও হয়। আমি উদাহরণ হিসাবে বললাম এটা রেখে একটা, সেই পাত্র একটা সরু ছিদ্র আছে, সেই ছিদ্রপথে দেখা যায় যে আলোক রশ্মি সোজাসুজি নির্গত হয়, এভাবে সোজাসুজি নির্গত হয়। কিন্তু এই সময়তে যদি সোজাসুজি নির্গত হওয়ার সময়তে যদি আমরা তার গতিপথে একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি, এখানে ধরো একটা মাইনাস তড়িৎ রাখা হলো আর এখানে একটা প্লাস তড়িৎ রাখা হলো, অর্থাৎ একটা তড়িৎদ্বারের সঙ্গে পাতের সঙ্গে ব্যাটারির মাইনাস মেরু যুক্ত করা আছে আর এখানে ব্যাটারির প্লাসের সাথে যুক্ত করা আছে। তাহলে এরকম যদি করা যায়, তাহলে সোজাসুজি যেদিকে যাচ্ছিল, এখানে একটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝার জন্য, এখানে একটা আমরা ফটোগ্রাফিক প্লেট নেব, কারণ আমরা জানি ফটোগ্রাফিক প্লেটের উপর এই ধরনের রশ্মিগুলোর ক্রিয়া আছে। তাহলে ফটোগ্রাফিক প্লেটে যেখানে চিহ্ন হবে সেখানটা আমরা বুঝতে পারবো যাচ্ছে। এবার তড়িৎ ক্ষেত্র যদি প্রয়োগ না করি তাহলে সরাসরি এটা এদিকে যাচ্ছিল, কিন্তু যেই না তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হবে তখন দেখা গেল একটা রশ্মি এদিকে বেঁকে গেল, একটা রশ্মি আরো একটু এদিকে বেঁকে গেল, আরো বেশি করে বেঁকে গেল। এবার তখন আমরা বুঝতে পারলাম যে এখানে তিন ধরনের রশ্মি আছে, যেটা নাকি মাইনাসের দিকে বেঁকে যায়, তাহলে তারা নিশ্চিত রূপে নিজেরা প্লাস, তাদেরকে নাম দেওয়া হয়েছে আলফা রশ্মি বা আলফা কণা। আর যেগুলো প্লাসের দিকে বেঁকে গেল, এই যে যারা প্লাসের দিকে বেঁকে গেল এবং সেটা বাঁকটা বেশি হলো কেন একটু পরে আমরা বুঝতে পারবো, কারণ এটার ভরটা অত্যন্ত কম তাই বাঁকটা বেশি হয়েছে। তাহলে যারা প্লাসের দিকে বেঁকে গেল তারা নিজেরা তাহলে মাইনাস। এই মাইনাস রশ্মিগুলোর নাম দেওয়া হলো, এগুলো হলো বিটা রশ্মি বা বিটা কণাও বলা যেতে পারে। আর যেটা প্লাস বা মাইনাস কোনোটার দিকেই বাঁকলো না, সরাসরি নির্গত হলো, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র দ্বারা যেটা কোনো প্রভাবিত হলো না, সেটার নাম দেওয়া হলো গামা রশ্মি। এটাই প্রকৃতপক্ষে রশ্মি। এখন এটা যেমন তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে এগুলো বেঁকে যায়, সেরকম চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলেও এগুলো বেঁকে যায়। এবার এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যেটা মাইনাসের দিকে বাঁকলো তারা প্লাস, এটা বুঝতেই পারলাম। এবার এদের সম্বন্ধে ভালো করে জানতে গেলে একটু ভালো করে জুম করে দেখা গেল যে কি আছে। এখানে দেখা গেল অনেকগুলো কণা এভাবে করে যাচ্ছে, অনেকগুলো কণা ঝাঁকে ঝাঁকে এদিকে যাচ্ছে। তো একটা কণাকে জুম করে মানে বড় করে যদি আমরা দেখতে চাই, দেখি তো এই প্যাকেটটার মধ্যে কি আছে। দেখা গেল এই প্যাকেটের মধ্যে দুটো প্রোটন আছে, মানে দুটো প্লাস আছে আর দুটো আছে নিউট্রন, দুটো প্রোটন আর দুটো নিউট্রন আছে। তাহলে এখন এই যে দুটো প্রোটন আর দুটো নিউট্রন, তার মানে প্রোটন আর নিউট্রনের ভর মোটামুটি কিন্তু সমান, কারণ একটা ইলেকট্রনের থেকে একটা প্রোটন 1837 গুণ ভারী আর একটা ইলেকট্রনের থেকে একটা নিউট্রন 1839 গুণ ভারী। সুতরাং এই দুটো কাছাকাছি ভরের, তাই আমরা বলতে পারি একটা আলফা কণার ভর একটা প্রোটনের ভরের প্রায় 4 গুণ। আর আধানের মান কত দেখো, এই যে আধানের মান আমরা দেখতেই পাচ্ছি কত হচ্ছে, যে দুটো প্রোটনের আধানের সমান। তাই আমরা এটাকে কিভাবে লিখি, আমরা এটাকে লিখি হিলিয়াম He, এই যে প্লাস প্লাস বা +2, এই যে একটা প্লাস, এই যে একটা প্লাস, আর এখানে একটা 2, এখানে একটা 2 আর এখানে একটা 4। কেন 4 লিখলাম? 4 কারণ এর ভর সংখ্যা 4 বলতে গেলে এই যে নিউট্রন আর প্রোটনের যোগফল 4, তাই আমরা এখানে 4 লিখছি। আর প্রোটন সংখ্যা 2, তাই আমরা এখানে 2 লিখছি। আর ইলেকট্রন তো এখানে নেই, তাই হিলিয়াম থেকে দুটো ইলেকট্রন বর্জিত হলে যেটা থাকে সেটাকে আমরা আলফা কণা বলছি।
আসলে আলফা কণাটা কি? তাহলে আমরা বলতে পারি আলফা কণা হলো আসলে এরকম যে হিলিয়াম পরমাণুর কি হয়, মাঝখানে দুটো প্লাস থাকে আর দুটো নিউট্রন থাকে আর চতুর্দিকে থাকে দুটো ইলেকট্রন। এখন এই দুটো ইলেকট্রন যদি বেরিয়ে যায়, যদি না থাকে, তাহলে যেটা পেলাম অর্থাৎ এতটুকু অংশ থাকবে, এই অংশটুকুকে আমরা বলছি এটা হিলিয়াম নিউক্লিয়াস He2 4+2, অথবা এটারই নাম হলো আলফা কণা, এটারই নাম আলফা কণা। তাহলে এই আলফা কণার 4টে থাকছে প্রোটন আর নিউট্রন মিলিয়ে 2 থাকছে এটা। তাহলে স্পষ্টত আমরা বুঝতে পারছি। এবার দেখো, আমরা যদি ইউরেনিয়ামের এখানে যে কিছু পরিমাণ ইউরেনিয়াম আছে, এখানে কোটি কোটি ইউরেনিয়াম পরমাণু আছে, এর মধ্যে থেকে একটা পরমাণুর কথা যদি বিবেচনা করি, অসংখ্য এরকম আছে, তো এর মধ্যে একটা ইউরেনিয়াম পরমাণু যদি বিবেচনা করি, তাহলে ইউরেনিয়ামের 92টা আছে প্রোটন, এই যে 92টা প্রোটন, আর 238টা আছে প্রোটন আর নিউট্রনের যোগফল। এখন যদি একটা আলফা কণা মাইনাস হয়ে যায়, মাইনাস আলফা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? উপর থেকে 4টে জিনিস কমে যাচ্ছে প্রোটন আর নিউট্রন মিলে, সুতরাং এটা কিন্তু হয়ে যাবে 200, কত হবে? এটা হয়ে যাবে 234 হয়ে যাবে, মানে 4টে কমে গেল 234, আর নিচ থেকে দুটো প্রোটন কমে গেল, তাহলে এটা হবে 92 এর বদলে 90 হয়ে যাবে। তখন 90 মৌলটি কিন্তু আর ইউরেনিয়াম থাকবে না, সেটা হয়ে যাবে কি? তখন 90 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট যেটা থাকবে সেটা হবে মানে থোরিয়াম হয়ে যাবে। তাহলে এইভাবে করে ইউরেনিয়াম পরমাণু বিঘটিত হলে বা ভাঙলে সেটা পরিণত হচ্ছে থোরিয়ামে। সেরকম থোরিয়াম যদি আবার তেজস্ক্রিয়তা হয়, অবশ্যই থোরিয়াম তেজস্ক্রিয়, যদি থোরিয়াম আবার তেজস্ক্রিয় হয় তাহলে সেটার আবার ভাঙন ঘটবে, সেটা ভাঙলে পরে সেখান থেকে আবার রেডিয়াম বা অন্য কোনো পরমাণু সেভাবে তৈরি হবে। এভাবে এটা প্রক্রিয়াটা চলতে থাকবে। এখন এই যে লক্ষ লক্ষ কোটি কোটি পরমাণু আছে এখানে, অসংখ্য, তাহলে ভাঙবে কত? এটা এক একটা পদার্থের ক্ষেত্রে ভাঙার রেটটা কিন্তু এক এক রকম। যেমন ইউরেনিয়ামের ক্ষেত্রে ভাঙে কতটা? ইউরেনিয়ামের ক্ষেত্রে যদি আমরা 50 গ্রাম ইউরেনিয়াম নিই, 50 গ্রাম ইউরেনিয়ামে অবশ্যই অসংখ্য, মানে হিসাব করলে তো পাওয়া যাবে অ্যাভোগাড্রো সংখ্যার বিচার করে, যে 238 গ্রামের মধ্যে 6.022 × 10⁻23 সংখ্যক 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণু আছে। তাহলে 50 গ্রামে কত আছে? সেই হিসাবে আমরা যতটা পাবো 50 গ্রামের পরমাণু, দেখা যাবে যে একটা দুটো করে ভাঙতে ভাঙতে এর 450 কোটি বছর পরে, 450 কোটি, এত কোটি বছর পরে এটা 25 গ্রাম ইউরেনিয়াম পড়ে থাকবে, আর বাকি 25 গ্রাম অন্য কোনো পরমাণুতে পরিণত হবে। এটা এই যেহেতু এই যে 50 গ্রামের মধ্যে যতটা পরমাণু ছিল তার অর্ধেক পরিমাণে পৌঁছালো 450 কোটি বছর পরে, তাই 450 কোটি বছর হলো ইউরেনিয়ামের অর্ধায়ু। এটার যেমন 450 কোটি বছর ইউরেনিয়ামের, সেরকম ইউরেনিয়াম ছাড়া যদি আমরা অন্য কোনো পদার্থ নিই তাদের কিন্তু আবার আলাদা হতে পারে। যেমন রেডিয়ামের অর্ধায়ু হলো 1622 বছর, অর্থাৎ রেডিয়ামের প্রাথমিক পরিমাণ যা নেব, যদি 200 গ্রাম রেডিয়াম নিই তাহলে সে 1622 বছর পরে 100 গ্রাম রেডিয়ামে পরিণত হবে। তারপর আরো 1622 বছর পরে এটা তৈরি হয়ে যাবে 50 গ্রাম রেডিয়াম, আরো 1622 বছর পরে এটা 25 গ্রাম রেডিয়াম থাকবে, আর বাকিটা কিন্তু তাহলে 175 গ্রাম অন্য কোনো পদার্থ থাকবে। এভাবে এটা ভেঙে যেতে থাকে। তাহলে এটার 450 কোটি বছর, এটার 1622 বছর। আবার অন্য অনেক পরমাণু আছে যেটা 8 মিনিট, কোনোটার আবার 3 মিনিট, কোনোটার আবার ফ্র্যাকশন অফ সেকেন্ড, 2.5 মিনিট এরকমও আছে ইত্যাদি। কার্বন ডেটিং আমরা জানি, কার্বন ডেটিং এর ক্ষেত্রে কার্বনের অর্ধায়ু 5600 বছর, 5600 বছর। এখান থেকে আমরা এই যে জীবাশ্মের বয়স, প্রাচীন পাথরের বয়স ইত্যাদি বের করতে পারি। কিভাবে বের করি? যেমন ধরো কোনো একটা গাছ বা প্রাচীন পাথর কোনো কিছু পেলাম, তার মধ্যে আমরা নির্ণয় করব কার্বন 14.6 এই আইসোটোপটা কতটা পরিমাণে আছে, আর কার্বন 6.12 এই আইসোটোপটা কতটা পরিমাণে আছে। এখন এটা ভেঙে যদি এই পরমাণুটা পরিণত হয়, কার্বন 14 থেকে কার্বন 12 হচ্ছে। এখন কার্বন 14 প্রাথমিক পরিমাণ, মানে এটা মনে করো আছে, কথার কথা এখন বললাম একটা হিসেবের সুবিধার জন্য, মনে করো আছে এটা কার্বন 12 আছে 5 গ্রাম, আর কার্বন না এটা 15 গ্রাম আছে, আর এইটা আছে কার্বন 14 আছে 5 গ্রাম। তাহলে মোটের উপর
এই দুটো যখন এমনিতে তো পাথরটার মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে কার্বন এটা কতটা আছে, এবার এই দুটোর যোগফল তাহলে কত হলো, যোগফল হলো 20 গ্রাম। তাহলে এখন যদি আমরা এটা মনে করি যে কার্বন 14 ভেঙে গিয়ে কার্বন 12তে পরিণত হয়, তাহলে অবশ্যই 20 গ্রাম প্রথম অর্ধেক 10 গ্রামে পরিণত হতে কত টাইম লেগেছিল, 5600 বছর টাইম লেগেছিল। কারণ এটার অর্ধায়ু এত বছর, অর্ধায়ু যেহেতু 5600 বছর, তাই এতটা টাইম লেগেছিল। আবার পরের আরেকটা স্টেপ 10 গ্রাম থেকে 5 গ্রামে পরিণত হতে আরো 5600 বছর টাইম লেগেছিল। সুতরাং এই পাথরটার বয়স তাহলে কত, 5600 আর 5600 এত বছর টাইম, অর্থাৎ 112 অর্থাৎ 11200 বছর, এত বছর। তাহলে এত বছরের পুরনো, এভাবে আমরা নির্ণয় করতে পারি। এখন যদি এটা এভাবে না মিলে যায়, 15 গ্রাম আর 5 গ্রাম না হয়ে অন্য কোনো গ্রাম সংখ্যা থাকতো, তাহলে সেটাও বের করার একটা নিয়ম আছে, সেটাকে লগ টেবিল করে লগ দিয়ে করতে হয়, সেটাকে তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র বলে, সেটা দিয়ে আমরা পেতে পারি। আচ্ছা, যাই হোক, এভাবে আমরা বিভিন্ন বয়স নির্ণয় করতে পারি। তাহলে এবার দেখো, এই 5600 বছর এগুলো দিয়ে পাথরের বয়স হিসেব করছি, কিন্তু পৃথিবীর বয়স নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় ইউরেনিয়ামকে। কেন ইউরেনিয়ামের যেহেতু 450 কোটি বছর, কাজে একটা কোনো পদার্থের নমুনার মধ্যে কতটা ছিল আর বর্তমানে কতটা তার লাস্টে হতে হতে সীসা পরিমাণে রয়েছে, সেইভাবে করে কোটি বছরের হিসাব করতে গেলে আমরা ইউরেনিয়াম দিয়ে পৃথিবীর বয়সকে হিসেব করি। এভাবে বিভিন্নভাবে আমরা আলাদা অন্যান্য পদার্থের বয়স নির্ণয় করতে পারি। এবার আবার আগের জায়গাতে আলোচনায় ফিরে আসি। তাহলে এখানে দেখলাম আলফা রশ্মি মানে আলফা কণা, এই যে এগুলো ঝাঁকে ঝাঁকে কণা আকারে যাচ্ছিল, সেই প্যাকেটের মধ্যে পেয়েছিলাম 2 প্রোটন 2 নিউট্রন, সেই জন্য আমরা এইভাবে লিখলাম। তাই বেরোলে 4, তখন কি হলো, একটা আলফা কণা নির্গত হলে তার ভর সংখ্যা কমছে 4 একক। কেন 4? কারণ এই যে এখানে দেখলাম 4 আছে, 2 প্রোটন 2 নিউট্রন, আর প্রোটন কমছে 2, তার মানে পরমাণু ক্রমাঙ্ক কমছে 2 একক। তাহলে এটা আমাদের মনে রাখতেই হবে যে আলফা কণা একটা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক কমে 2 একক আর ভর সংখ্যা কমে 4 একক। অন্যদিকে বিটা কণা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক 1 একক বাড়ে। 1 একক কিভাবে বাড়ছে, তাহলে এটার ব্যাখ্যাটা কি? বিটা কণা, আলফা কণা এবং গামা রশ্মি তিনটেই নাকি পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। তো পরমাণুর নিউক্লিয়াসে তো ইলেকট্রনই নেই, এই নিউক্লিয়াসের মধ্যে কি ইলেকট্রন থাকে? তো কিভাবে করে বিটা কণা নির্গত হলো, এটার ব্যাখ্যা করার জন্য এখানে একটু দেখো, আমরা একটা ছোট্ট উদাহরণ নিই। যেমন ধরো লিথিয়ামের কথা নিচ্ছি। লিথিয়ামের থাকে হলো 3 আর 7, তাহলে 3, 7 লিথিয়াম। এখন লিথিয়াম পরমাণু যদি বিবেচনা করি, একটু বড় করে আঁকি, দেখো কি হবে। এখানে 4টে নিউট্রন আর আছে 3টে প্রোটন, এগুলো হলো 3টে প্রোটন। এখন 3টে প্রোটন আর 4টে নিউট্রন, এদের নাকি আদান বিনিময় হয়, কিন্তু যখন একটা নিউট্রন ভেঙে, একটা নিউট্রন ভেঙে যখন একটা প্রোটন এবং একটা ইলেকট্রন তৈরি হবে, অর্থাৎ এই নিউট্রনটা যদি প্লাস হয়ে যায়, তখন একটা ইলেকট্রন উৎপন্ন হলো। তাহলে এই ইলেকট্রনের উপর যদি এই নিউক্লিয় বলের প্রভাব না থাকে, তখন এই ইলেকট্রনটা বাইরে বেরিয়ে গেল, তখন আমরা বলবো ওই যে এইটা হলো বিটা কণা যাচ্ছে, মানে একটা ইলেকট্রন যাচ্ছে। সেজন্য ইলেকট্রনকে প্রকাশ করা হয় -1 আর 0 দিয়ে। এখানে ইলেকট্রনকে এখানে -1 আর উপরে একটা ছোট 0, এভাবে করে ইলেকট্রন প্রকাশ করা হয়, এভাবে মানে বিটা কণা প্রকাশ করা হয়। তাহলে এখানে কি হলো, বিটা কণা নির্গত হচ্ছে নিউট্রন প্রোটনে রূপান্তরিত হলে। এখন এবার লিথিয়াম পরমাণুর কি অবস্থা হলো দেখি। আগে ছিল 3টে প্রোটন আর 4টে নিউট্রন, বর্তমানে কি দেখতে পাচ্ছি, বর্তমানে দেখতে পাচ্ছি 4টে প্রোটন, এই যে 4 হয়ে গেল, 1 2 3 4, আর নিউট্রন হয়ে গেল 3টে। তাহলে ভর সংখ্যা 4 আর 3 কত হলো, 4 আর 3 কিন্তু 7 থেকেই গেল ভর সংখ্যা 7 থেকেই গেল, কিন্তু প্রোটন সংখ্যা কি হলো, একটা বেড়ে গেল। দেখো, সুতরাং 4 প্রোটন সংখ্যা বিশিষ্ট যে মৌলটা, সেটা লিথিয়াম থাকবে না, সেটা তখন 4 প্রোটন সংখ্যা বিশিষ্ট সেটা বেরিলিয়ামে পরিণত হবে। এইভাবে করে বিটা যদি নির্গত হয়, তাহলে পরমাণু ক্রমাঙ্ক কিন্তু 1 একক বেড়ে যায়। এখান থেকেই বিজ্ঞানী শডি এবং ফ্যাজানের একটা সূত্র হলো। বিজ্ঞানী শডি ফ্যাজানের সূত্র তোমরা বইয়ের এই যে 87 পৃষ্ঠায় এখানে দেখতে পারবে। দেখো, এই যে এই জায়গাটায় শডি ও ফ্যাজানের সূত্র। দেখো, আলফা কণা, এই যে 1 নম্বরে আছে, আলফা কণা নিঃসরণের ফলে দুহিতা পরমাণুর অবস্থান, মূল পরমাণুর অবস্থান থেকে 2 ঘর
পিছনে সরে যায়, বাঁদিকে অর্থাৎ পিছনে সরে যায়। বাঁদিকে মানে কোথায়, কোন বাঁদিকে বলা হচ্ছে? বাঁদিকে বলতে এখানে বলা হচ্ছে পর্যায় সারণীর বাঁদিকে। কেন? কারণ এই যেহেতু এর আলফা নির্গত হলে 2 একক কমে যাচ্ছে, তাহলে পরমাণু ক্রমাঙ্ক 2 কমে গেলে তো পর্যায় বরাবর তো বাঁদিকে সরবেই। আর এদিকে অন্যদিকে বিটার ক্ষেত্রে দেখো, যদি বিটা কণা নিঃসরণ হয় তাহলে দুহিতা পরমাণু। এখন দুহিতা মানে কি? দুহিতা পরমাণু, দুহিতা কথার অর্থ কন্যা বা মেয়ে, তার মানে জনক পরমাণু, মানে যেটা থেকে অন্যটা তৈরি হলো। যেমন ধরো থোরিয়াম থেকে এই যে এখানটায় দেখানো আছে পিএ, এটা তৈরি হলো, তাহলে এটা যে তৈরি হচ্ছে এটাকে আমরা বলবো দুহিতা, আর এটা হলো জনক। থোরিয়ামটা জনক আর পিএটা হলো দুহিতা। সুতরাং দুহিতা পরমাণু ক্রমাঙ্ক বেড়ে গেল, তাই এটা এক ঘর কোন দিকে সরবে? ডান দিকে সরবে বা সামনের দিকে সরে যায়। এটাকেই সডি ও ফ্যাজানের সূত্র বলা হয়। তাহলে এক্ষেত্রে আলফা কণা বিটা কণা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা কিভাবে পরিবর্তিত হয় আমরা জেনে গেলাম। এবার আমরা কিছু আর দেখে নিই এতক্ষণ আলোচনার ভিত্তিতে। তাহলে আলফা কণা পেলাম যে দ্রুতগামী ধনাত্মক তড়িৎগ্রস্ত কিসের? হিলিয়াম কণার স্রোত। এই জন্য এটা ইউনিটটা এটা মনে রাখতে হবে, তার চিহ্নটা হিলিয়াম He++, এটা। এবার দেখো বিটার ক্ষেত্রে তাহলে কি পেলাম? বিটার ক্ষেত্রে পেলাম সেটা ইলেকট্রন, উচ্চগতি সম্পন্ন ইলেকট্রন হলো বিটা। আর গামা রশ্মির নির্গত কিভাবে হয়? গামা রশ্মির কথাটা একটু বলে দিই। গামা রশ্মির কথাটা এখানে তোমাদের লেখাও আছে, পাবে গামা রশ্মির নির্গমন। এই যে 87 পৃষ্ঠায় এখানে তাকাও, দেখো গামা রশ্মির নির্গমন এই জায়গাটা পাবে তোমরা। সেক্ষেত্রে আলফা এবং বিটা কণা নিঃসরণ হওয়ার পর সৃষ্ট অপত্য, মানে যেটা তৈরি হলো, লাইফ সায়েন্সেও তোমরা পড়েছো, সৃষ্ট অপত্য যে নিউক্লিয়াসটা হবে সেটা উত্তেজিত অবস্থায় থাকে, তখন সেটা আগের অবস্থায় ফিরে গেলে তখন একটা শক্তি বিকিরণ করে, সেটাই নাকি গামা। অর্থাৎ আলফা এবং বিটা নির্গত হলে তবেই কিন্তু গামা নির্গত হবে, আর এমনি এমনি গামা নির্গত হতে পারবে না। তবে আলফা এবং বিটার মধ্যে কোনটা আগে নির্গত হবে সেটা কিন্তু বলা সম্ভব নয়, এটা এক এক পদার্থের ক্ষেত্রে এক এক রকম ভাবে নির্গত হবে। আর এই যে অনবরত নির্গমনের কথা বলা হলো, সেটা অনবরতই হয়, নির্দিষ্ট সময় অন্তর অন্তর হলেও সেটাকে আমরা অনবরতই বলি। অনবরত যেমন আমরা অনবরত শ্বাস নিই, তাহলে কি আমরা সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে তো 15-20 বার শ্বাস নিচ্ছি না, আমরা কয়েক সেকেন্ড অন্তর নিচ্ছি, কিন্তু আমরা বলবো সেটা অনবরতই। এই যে আমরা খাওয়া দাওয়া করছি একবার সকালে, দুপুরে, রাতে, তারপরে দিন আবার, তাহলে এটাকেও আমরা অনবরত প্রক্রিয়া বলতে পারি। মানে থেমে থেমে করছি এমনটা বলবো না, একটা নির্দিষ্ট লয়ে চলছে, সেগুলোকে আমরা অনবরতই বলি। তাহলে একটা প্রথম পয়েন্ট জানলাম। দ্বিতীয় পয়েন্ট কি? আলফা কণার আধান 2টি প্রোটনের আধানের সমান। এটা কোথা থেকে? এই যে দেখো 2টি প্রোটন, তাহলে আলফা কণা একটু আগে আমরা বলেছিলাম একটা প্যাকেটের মধ্যে 2টি প্রোটন, তাহলে 2টি প্রোটনের আধানের সমান তো কি করে হবে? 2টি প্রোটনের আধানের ক্ষেত্রে একটা প্রোটনের আধান 1.6 × 10⁻⁻⁹, এটা প্লাস চিহ্ন হয় প্রোটন জন্য, আর ইলেকট্রনের আধান হলে মাইনাস হবে। কিন্তু দুটো প্রোটনের আধান কত? তাহলে এটা × 2 হবে। তাহলে আলফা কণার আধান কত? এটা 2 করলে 3.2 × 10⁻⁹ কুলম। এটা তাহলে মুখস্থ রাখতে হবে বা কিভাবে পাওয়া গেল জানতে হবে। এটা আলফার আধান। একইভাবে বিটার আধান কত আমরা বুঝতেই পারছি, একটা ইলেকট্রনের আধান, সুতরাং এটা অবশ্যই এটা হবে এই যে 1.6 × 10⁻⁻⁹ কুলম, এটা মনে রাখতে হবে। আর গামা রশ্মির কোনো আধানই নেই, আমরা এই পরীক্ষাটার মধ্যে দেখতে পেলাম যে গামা আধানহীন, কারণ গামা কোনো দিকে বিচ্যুত না হয়ে, তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত না হয়ে সোজাসুজি নির্গত হয়েছিল। এবার ভরের ক্ষেত্রে আসছি। আমরা জানতেই পারলাম যে আলফা কণার ভর এই প্যাকেটের মধ্যে কি ছিল, যে প্যাকেটের মধ্যে ছিল কটা? প্যাকেটের মধ্যে ছিল 2টো প্রোটন, প্যাকেটের মধ্যে 2টো প্রোটন আর 2টো নিউট্রন। সুতরাং এর ভর তাহলে 4টে প্রোটনের ভরের প্রায় সমান, সেজন্য 4টে প্রোটনের ভর, তাই এই যে 4 দিয়ে গুণ করা আছে, একটা প্রোটনের ভরকে 4 দিয়ে গুণ করা আছে। মানটা মুখস্থ না রাখলেও চলবে, করলে তো ভালো হয়। তাছাড়া আমরা মনে রাখবো 4টি প্রোটনের ভরের সমান। আর বিটার একটা ইলেকট্রনের ভরের সমান, এটা মনে রাখতেই হবে 9.11 × 10⁻⁻20 গ্রাম বা 9.11 × 10⁻⁻31 কেজি। আর গামা রশ্মি তড়িৎ চুম্বকীয় বিকিরণ, তাই এটা ভরহীন, এটার কোনো ভর থাকবে না। এবার ভেদন ক্ষমতা মানে সব থেকে বেশি কে ভেদ করতে পারে। এবার ভেদন ক্ষমতার আগে তাহলে একটা পয়েন্ট বলা দরকার ছিল, এখানে যেটা নেই, একটা পয়েন্ট হলো গতিবেগ। আমরা জানি গতিবেগ সব থেকে কার বেশি হবে, কার কম হবে? অবশ্যই গতিবেগ বেশি হবে যারা হালকা হয়।
তাদের আমরা জানি হালকা পদার্থের গতিবেগ বেশি হয়, হালকা মানুষ পাতলা পুতলা মানুষ খুব দ্রুত দৌড়ে যেতে পারে, আর ভারী মানুষরা একটু ধীরে দৌড়ায়। সুতরাং তাহলে গতিবেগ সব থেকে বেশি হলো গামারশ্মির। গামারশ্মির গতিবেগ কত? গামারশ্মির গতিবেগ আলোর গতিবেগের সমান, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর গতিবেগ না বলে আমরা বলবো তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমান। আর এক্ষেত্রে বিটার গতিবেগ তার থেকে বেশ খানিকটা কম, বোধহয় 90% ছিল আলোর বেগের, আর আলফার গতিবেগ আরো কম। তাহলে ভেদন শক্তি অবশ্যই আমরা বুঝতে পারছি যে আলফার যার গতিবেগ কম ধীরে ধীরে যাচ্ছে, আমরা একটা পাথর ছুঁড়ে যদি একটা কাচের দিকে মারি তাহলে সে যতটা ভেদ করতে পারবে, যদি একটা বেশি বুলেটকে যদি একটা ছুরি তাহলে সেটা বেশি ভেদ করার সামর্থ্য রাখবে। সুতরাং ভেদন ক্ষমতা গামার সব থেকে বেশি। তবে এটা মনে রাখার জন্য একটা পদ্ধতি আমি মেডিসিন 9-এও বলেছিলাম, আবারও বলি তোমাদের, যে কোনটা বেশি ভেদ করবে একেবারেই ভালো মতোই মনে রাখতে পারবো, ভুলে যেন না যায়। এই দেখো আমি এঁকে দেখাচ্ছি, একটা লোহার রড নিয়ে যদি আমি আলফা একটা বানাই এবং একটা বিটা যদি বানাই আর একটা যদি গামা বানাই এরকম, তাহলে এই তিনটে মনে করো আমরা অস্ত্র হিসাবে ইউজ করব কোনো কিছুকে মারার জন্য বা ভেদ করার জন্য, কোনো মানুষকেই পেটে ঢুকানোর জন্য। তাহলে কোনটা দিয়ে বেশি তাড়াতাড়ি ভেদ করতে পারবে? নিশ্চিত রূপে আমরা বুঝতে পারছি এটা বেশি সুচালো আছে, এটা দিয়ে আঘাত করা বেশি যাবে। তাহলে আমরা এটা বেশি ভেদ করতে পারছি, তাই আমরা বলবো এটার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। তারপরে ভেদ কোনটা বেশি করতে পারবে আমরা বুঝতেই পারছি এটা করতে পারবে। সুতরাং বিটার ভেদন ক্ষমতা গামার থেকে কম। তাহলে এরকম হবে ভেদন ক্ষমতার ক্রম। আর যদি আমরা উল্টো করে করি তাহলে আমরা বলবো গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা, যেটা যেমন ভাবে বলবে। এটা বড় থেকে ছোট সাজানো, এটা ছোট থেকে বড় সাজানো, এটা ভেদন ক্ষমতার ক্রম। এটা কার কত গুণ, এটাকে যদি আমরা 1 ধরি তাহলে এটা 100, আর এটা হলো 10,000 গুণ বেশি। ঠিক একইভাবে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, আয়নিত কেমন করে করবে? আয়নিত করবে, আলফার তো আধান রয়েছে, আলফা কণা যখন কোনো গ্যাসের মধ্যে দিয়ে যখন যাবে তখন গ্যাসের মধ্যে থাকা বহিস্থ কক্ষের ইলেকট্রনকে সেটা আকর্ষণ করে নিতে পারে, যেহেতু সে নিজে তো প্লাস, আকর্ষণ করে নিতে পারে, সেজন্য সেখান থেকে আয়ন তৈরি হতে পারে। অথবা গামারশ্মিও কিন্তু এর তো কোনো আধান নেই, তাহলে এ কি করে করে? প্রচন্ড দ্রুত গতিতে ছুটে যাওয়ার সময় যদি কোনো একটা কক্ষপথের ইলেকট্রনকে যদি সরিয়ে নিতে পারে, সেখান থেকে অন্য জায়গায় সরিয়ে নিতে পারে, তাহলে সেটাই পজিটিভ আয়নে পরিণত হবে। এভাবে তাদের আয়নিত করার ক্ষমতা আছে। তবে আয়নিত সব থেকে বেশি করতে পারে কে করতে পারে? আয়নিত সব থেকে বেশি করতে পারে হলো আলফা, তারপর হলো বিটা, তারপরে হলো গামা। এগুলো হলো এই তিনটে। তাছাড়া গতিবেগের কথা বললাম, এই গতিবেগ সব থেকে বেশি এটা। আর প্রতিপ্রভা সৃষ্টির ক্ষমতা, প্রত্যেকেরই প্রতিপ্রভা সৃষ্টির ক্ষমতা রয়েছে, মানে প্রত্যেকেই ফটোগ্রাফিক প্লেটের উপর বা অন্য কোনো কিছুর উপর পড়লে সেখান থেকে আভা বা আলো বেরোতে পারে, এগুলো। আচ্ছা, এরপরে আলফা নিঃসৃত হলে, এই 87 পৃষ্ঠা আলফা নিঃসৃত হলে তাহলে কত একক কমে? এই যে এটা ভালো করে মনে রাখতে হবে যে ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক জনক পরমাণুর চেয়ে যথাক্রমে 4 একক এবং 2 একক কম হয়। এগুলো ভালো করে মুখস্থ করবে। আর বিটার ক্ষেত্রে কি হয়? 1 একক বেড়ে যায়। আর শরিফাজানের সূত্র বললাম। আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হলো তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তার একক হলো বেকারেল, এসআই একক বেকারেল। অন্য কোনো প্রচলিত একক আরও আছে, সেই প্রচলিত একক হলো 20। এটা একটা বহু পুরনো একক, কিন্তু এটা একটা অনেক বড় একক। এর মান হলো, মানে 1 আমরা CI দিয়ে লিখি আর বেকারেলকে BQ দিয়ে লিখি। তাহলে 1 = 3.7 × 10⁻10 এত ডিপিএস বলা হয়। এটা জেরক্সে তোমরা দেখতেই পারবে, এগুলো আরো আলোচনা করা আছে। ডিপিএস মানে ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। তাহলে ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে কতগুলো পরমাণু ভাঙছে বা ভাঙন হচ্ছে, ভাঙনের সংখ্যা। আর 1 বেকারেল মানে প্রতি সেকেন্ডে একটা পরমাণু ভাঙছে। কি কথা? মানে এরকম ঘটনাটা আসলে, যে এই যে আমরা ইউরেনিয়াম পরমাণু কোটি কোটি পরমাণুর কথা বললাম যে নিয়েছিলাম, তার মধ্যে 1 সেকেন্ডে যদি একটা পরমাণু ভাঙে তাহলে আমরা বলবো তার তেজস্ক্রিয়তা 1 BQ। আর যদি 1 সেকেন্ডে 3.7 × 10⁻10 সংখ্যক পরমাণু ভেঙে যায়, এই যে 3.7 × 10⁻10 সংখ্যক পরমাণু ভাঙে, তখন আমরা বলবো তার তেজস্ক্রিয়তার মাত্রা 120। স্পষ্টতই 1 বেকারেলের তুলনায় 120 3.7 × 10⁻10 এত গুণ কিন্তু ভারী। তাহলে এই তেজস্ক্রিয়তার একক, এই পড়াগুলোও ভালো করে পড়তে হবে। আর ভর ত্রুটি এখানে আছে 88 পৃষ্ঠায়। 88 পৃষ্ঠায় ভর ত্রুটিটা কি জিনিস? কোনো পরমাণুর নিউক্লিয়াসের প্রকৃত ভর এবং ওই নিউক্লিয়াসে
উপস্থিত প্রোটন ও নিউট্রন সমূহের মোট ভরের পার্থক্যকে ভর ত্রুটি বলে। দেখা যায় যে কোনো পরমাণু যতগুলি প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত, আমরা যদি সেই প্রোটন এবং নিউট্রনকে যদি আলাদা করে যদি হিসেব করি, যেমন একটা উদাহরণ নিয়ে বলি, ধরো আমরা প্রোটন এবং নিউট্রন, এই যে 3টি প্রোটন এবং 4টি নিউট্রন, কথার কথা বলছি, 3টি প্রোটন, মনে করো এক একটা প্রোটন 5 গ্রাম করে, আর এক একটা নিউট্রন হলো 6 গ্রাম, কথার কথা বললাম মনে করি, তাহলে কত হবে? 3 5 15 গ্রাম এটা হবে, আর এটা হবে 4 6 24 গ্রাম। তাহলে 15 আর 24 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 15 আর 24 যোগ করলে 39 গ্রাম এটা হওয়ার কথা। মানে এরা যদি যুক্ত হয়ে, এই দুটো যুক্ত হয়ে যদি একটা নিউক্লিয়াস গঠন করে, লিথিয়ামের নিউক্লিয়াস যদি গঠন করে, তাহলে সেই নিউক্লিয়াসটা 39 গ্রাম হওয়ার কথা। কিন্তু বাস্তবে দেখা যাবে এটা 39 গ্রাম হবে না, 39 গ্রামের থেকে খানিকটা কম হবে, ধরো 38.7 গ্রাম হলো। তাহলে এই যে 0.3 গ্রাম ঘাটতি হলো, সেই 0.3 গ্রামকেই আমরা বলি ভর ত্রুটি। দেখা যায় যে এই উপাদান কণিকারগুলি মানে নিউট্রন আর প্রোটনগুলির আলাদা করে ভরের যোগফল, সেটা নিউক্লিয়াসের মোট ভরের থেকে সেটা সাধারণত কম হয়, এই যে ভরের পার্থক্য সেটাকেই বলা হয় ভর ত্রুটি। এখানে সেটাই লেখা আছে, তোমরা দেখবে কোনো পরমাণুর নিউক্লিয়াসের প্রকৃত ভর মানে নিউক্লিয়াসটার নিজের যা ভর, এবং ওই নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সমূহের মোট ভরের পার্থক্যকে ভর ত্রুটি বলে। এখানে পার্থক্যকে বলা আছে, কিন্তু তাহলে বেশি কোনটা হবে? বেশি কিন্তু হয় ওই দুটোর যোগফলটা বেশি হয়, প্রোটন আর নিউট্রনের যোগফলটা বেশি হয়, আর ওই নিউক্লিয়াসের ভরটাই খানিকটা কম হয়। সেই যে ভর কম হয় সেটাকেই বলা হয় ভর ত্রুটি। এবং এই যে ভর ত্রুটি যেটা হয়, সেই ভর ত্রুটির পরিমাণটাই আইনস্টাইনের সমীকরণ E=mc² অনুসারে, এই যে এখানে আছে আইনস্টাইনের সমীকরণ, নিউক্লিয় বন্ধন শক্তি, এখানে আসলে শক্তি E, এখানে আমরা বলতে পারি এটা E=mc²। দেখো E=mc², এই অনুসারে শক্তিতে রূপান্তরিত হয়। সেই শক্তিকেই আমরা বলি নিউক্লিয় বন্ধন শক্তি। এই বন্ধন শক্তির জন্যই কিন্তু নিউক্লিয়নগুলি দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এটা একটু আরো ভালো করে পড়ে নিতে হবে। আজকে এই পর্যন্ত রাখছি।